আব্বা, শাপলার এত লেখাপড়া করার দরকার কি? বরং আমরা কাজ করি, আমরা সুজনের সাথে শাপলার বিয়েটা দিয়ে দিই, ভালো হবে। বিয়ের পর ও আমাদের বাসায় কাজ করলো, যে পাশাপাশি যদি লেখাপড়া চালায় যেতে পারে চালায় যাবে, আর যদি চাপ হয়ে যায় ছেড়ে দিবে, লেখাপড়ার দরকার নাই। আর এদিকে সুজনের আমরা কেয়ারটেকার বানাই দিই আমাদের বাসার, তাইলেই তো হয়। কি করলি তুই? আমার ভাইয়ারে তুই সুজনের সাথে বিয়ে দিবি? ঢাকায় এসে লেখাপড়া শিক্ষা তুই এত নিচে নামছিস? আব্বা, আপনি আমার সাথে যতই চিল্লাপাল্লা করেন, যতই উচ্চ স্বরে কথা বলেন, পুরো দুনিয়া জানে, সবাই জানে যে শাপলা এতিম অনাথ মাইয়া, ওরে আমরা এতিমখানা থেকে নিয়ে আসছি। না, শাপলা অনাথ এতিম না, সে তোর মতো আমার আরেকটা সন্তান। আপনি বললেই তো শাপলা জামিনের মতো আপনার আরেকটা সন্তান হয়ে যাবে না বাবা? দেশে তো একটা নিয়ম কানুন আছে। আমি কোনো নিয়ম কানুন মানি না। শাপলা আমার মেয়ে, আমি বুড়া হয়ে যাইতে পারি, কিন্তু আর্থিক ভাবে এখনো আমার সেই সক্ষমতা আছে। আমি শাপলারে ঢাকায় রাখিয়া পড়ানোর ক্ষমতা রাখি। আব্বা, আপনি অযথাই সেন্টিমেন্টাল হয়ে যেতেছেন। আপনার বয়স হয়েছে, আপনি শাপলারে ঢাকায় রেখে লেখাপড়া করবেন, গ্রামে আপনি একলা থাকবেন, আপনি তো একা থাকতে পারবেন না চাইলে। আমি থাকবো না তো গ্রামে, আমি ওর কাছে থাকবো ঢাকায়। তারপরেও বাবা হইয়া আমি তো আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না। শাপলার প্রতি ভালোবাসা দেখা, আবেগ দিয়ে আপনি যে কথাগুলো বললেন, সেগুলো শুধু মুখেই বলা সম্ভব, বাস্তবে জীবনে এটা সম্ভব না। সারাটা জীবন আপনি গ্রামে কাটাইছেন, আপনি কিভাবে ঢাকা শহরে এসে খাপ খাওয়ায় চলবেন, মানায় চলবেন? আপনার দম বন্ধ হয়ে আসবে। আসবে, তারপরেও শাপলার জন্যই আমি ঢাকায় থাকবো। আব্বা, তুমি এত ভালোবাসো, বাবার শরীরের চামড়া দিয়ে যদি আপনার পায়ের জুতা বানিয়ে দিই না, তাহলে এটা আমি শোধ করতে পারবো না। আব্বা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। না বুঝে অনেকগুলো কথা বলে ফেলাইছি। বোন আমার মাফ করে দে। তোর অনাথ এতিমকে আমি কষ্ট দিছি, তাই না? ঠিক আছে, তুই অনাথ, তুই এতিম, তোর আব্বা আছে, তোর একটা বড় ভাইও আছে। তুই আমার বাড়িতে থেকে লেখাপড়া করবি, তোর যাবতীয় দায় দায়িত্ব আমি তোর দায়িত্ব। না না ভাইজান, আমি রাগ করি নাই, ভাইজান। ফট করে তুমি ইমোশনাল হয়ে শাপলাকে এই বাড়িতে রাখতে রাজি হয়ে গেল কেন? শাপলা যদি এই বাড়িতে থাকে তাহলে তোমার বাবাও এই বাড়িতে থাকবেন, আর তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে আমার প্রাইভেসি নষ্ট হবে। জামিল, আমি স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারবো না। তুমি ভুলে যেও না যে এই বাড়িটা কিন্তু আমার বাবার দেয়া, আর তুমি যে চাকরিটা করছো না, সেটাও আমার বাবার দয়াতেই তোমার হয়েছে। নেহায়াত স্টুডেন্ট লাইফে তোমার সুদর্শন চেহারা, তোমার স্মার্টনেস, তুমি ব্রিলিয়ান্ট, এসব দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এর জন্য আমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছিল। আর তার মানে এইটা না জামিল যে তুমি তোমার পুরা গোষ্ঠীকে আমার বাড়িতে এনে আমার লাইফটা তামাতামা করে দিবা। শোনো, আমি কিচ্ছু ভুলি নাই, আমার সব কিছু মনে আছে। বাবা ওই মুহূর্তে হঠাৎ করে রেগে গেছিল না, তাই তার মুখের উপরে কথা বলি না। তুমি যেভাবে চাবা, যা চাবা তাই হবে। আমি পরে বাবার সব বুঝায় বলবো, ঠিক আছে? তুমি কি বুঝায় বলবা নাকি বুঝায় বলবা না সেটা আমি কিচ্ছু জানি না। আমি খালি জানি ওনারা আমার বাড়িতে পার্মানেন্টলি থাকবে না। থাকবে না, পার্মানেন্টলি থাকবে না। বললাম তো, আমি বুঝায় বলবো, বিশ্বাস রাখো আমার উপরে। আচ্ছা জান, শোনো, এই নেক্সট ফ্রাইডে অফিসের বস আমাদের বাসায় ডিনার করতে চায়। ফ্রাইডে তো কালকে, কিন্তু আমার মনে হয় কি তোমার বাবা আর বোনের মাঝখানে এরকম একটা বড় মাপের মানুষকে না আনাটা উচিত হবে না। পরে যদি ওনারা উল্টাপাল্টা কিছু বলে ফেলে, আমাদের মান সম্মান কিছু থাকবে বলো? না না, এমন কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কিন্তু জানি তুই খুব ভালো রান্না বান্না করিস। কালকে আমার অফিসের বস আমার বাসায় আসবে, ডিনার করবে আমাদের সাথে। সুজনের সাথে মিলা তুই ঠিকঠাক মতো রান্না বান্না করবি, আপ্যায়নটা করবি, পারবি না? কিন্তু ভাইজান, শহরের মানুষের কেমনে আপ্যায়ন করতেন এই সিস্টেমটা আমি কিছুই বুঝি না। তবে ভাবি যদি বুঝাই দেয় তাহলে পারবো, সব পারবো। আচ্ছা ঠিক আছে, কিভাবে রান্না করতে হবে, কিভাবে আপ্যায়ন করতে হবে, সবকিছু আমি তোমাকে শিখিয়ে দিব, ঠিক আছে?